আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আয়েশা। আমি আজকে তোমাদের বিজ্ঞান পড়াবো এবং বিজ্ঞানে আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে হৃদযন্ত্রের যত কথা। আশা করি এই চ্যাপ্টার তোমরা অলরেডি সবাই দেখেছো। এটা এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর সামনে যেহেতু 2026 এসএসসি ব্যাচের পরীক্ষা, তার আর খুব বেশি একটা দেরি নেই। সেই জন্য আমরা প্রথমে যেসব গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো প্রতিবারই বোর্ড পরীক্ষায় যেসব অধ্যায় থেকে প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো দিয়ে আমরা শুরু করব এবং চেষ্টা করব এক একটা টপিক ধরার, যেন যেই টপিকটা আমরা পড়ছি সেই টপিক থেকে এসএসসি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে বা বিগত বছরগুলোতে এসেছে কিংবা যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই সকল প্রশ্নগুলো নিয়ে যেন আমরা আলোচনা করে একদিনে কিংবা একটা ক্লাসে যেন সেই টপিকটা শেষ করে দিতে পারি, সেই চেষ্টাই করব। তো আসো আমরা শুরু করি। তো আমি এখানে রক্ত দেখা যাচ্ছে। তো হৃদযন্ত্রের যত কথার মধ্যে আমরা আগে দেখব যে আমরা কি কি বিষয় পড়ব। তো আমি একটু এখানে লিখে দেই। তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম, তৃতীয় অধ্যায়। তো এই অধ্যায়টা আসলে মোটামুটি একটা বড় একটা অধ্যায় বলা চলে। আর যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায়ের আসলে কোনো টপিক আমরা বাদ দিয়ে যেতে পারবো না। হয়তো বা একটু মোর ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট এই কথাটা আসতে পারে, বাট স্টিল এখানে এই অধ্যায়ের আসলে সবগুলো টপিকই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করব যে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক যেন আমরা ভালোভাবে দেখতে পারি। তো আমরা আসলে অধ্যায়টাকে কয়টা ভাগে ভাগ করে পড়বো সেটা প্রথমে আমরা একটু দেখে নেই। আমরা প্রথমে একটা ভাগ করতে পারবো রক্ত। রক্ত অধ্যায়টা যেহেতু শুরুই হচ্ছে রক্ত নিয়ে, তো আমরা রক্ত দিয়ে শুরু করব। প্রথমে আমরা রক্ত পড়বো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যদি তোমরা বোর্ড প্রশ্ন দেখো, মানে তোমরা পড়েছো কিনা সেটা আমি জানি না, যদি তোমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখো, বিভিন্ন বোর্ডে দেখা যাবে প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে যখন প্রশ্ন আসে তার মধ্যে রক্ত অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখা যায় রক্তের খুঁটিনাটি সবকিছু থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে। আর যারা বর্তমানে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য শর্ট কোয়েশ্চেনের একটা বিষয় আছে। তো সেই শর্ট কোয়েশ্চেন আসলে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা রক্ত দেখব। এরপরে আমরা রক্তের শ্রেণী বিভাগ দেখব বা রক্তের গ্রুপ যেগুলো আছে সেগুলো দেখব। বা গ্রুপ মানে গ্রুপ আর শ্রেণী বিভাগের পরে যে গ্রুপের বিষয়গুলো আছে সেগুলো দেখব। এইটা আমরা যদি একসাথে পড়ি সেই ক্ষেত্রে এটা আমাদের বেশি মনে থাকবে। এইটার সাথে আমরা আরেকটা টপিক রাখবো, সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর এইটার সাথে এইটা অনেকটাই রিলেটেড, মানে এটা যখন আমরা পড়বো তখন আমাদেরকে এটা জানতে হবে, কিংবা এটা যখন পড়বো তখন এটাও জানতে হবে। তাই এই দুইটা টপিক আমরা এক ক্লাসে শিখবো যেন এই দুইটা বুঝতে আমাদের সুবিধা হয়। সবার প্রথমে তো আমরা অবশ্যই রক্ত দিয়েই শুরু করব। এরপরে আমরা যাব হৃৎপিণ্ডতে। হৃৎপিণ্ড আমাদেরকে পড়তে হবে। হৃৎপিণ্ড হচ্ছে এই অধ্যায়ের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। এই আরএইচ ফ্যাক্টর বা রক্তের গ্রুপ বা শ্রেণীবিভাগ যেটা আছে এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এরপরে হৃৎপিণ্ড আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। এরপরে আমরা যাব যেখানে, সেটা হচ্ছে যে বিভিন্ন রোগগুলো যেগুলো আছে, কোলেস্টেরল, এরপর রক্তচাপ, তারপর ডায়াবেটিক্স,
এই যে বাকি মানে অর্থাৎ হৃৎপিণ্ডের পরে মানে হৃৎপিণ্ডের আলোচনা শেষে এরপরে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আরেকটা ক্লাস রাখবো। এইগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে সবগুলো যেই টপিকগুলো আমি ভাগ করে লিখলাম এই টপিক ওয়াইজ আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব এবং এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসে। অতএব এই অধ্যায় থেকে কোনো অংশ বাদ দেওয়ার আসলে সুযোগ নাই। আর এই অধ্যায়টা একটু বড়, যেমন গুরুত্বপূর্ণ তেমন সহজ। আমরা যদি একটু ভালোভাবে পড়ি এবং খেয়াল করি তাহলে আমরা এটা শেষ করতে পারবো। তো আজকে আমরা রক্ত দিয়ে শুরু করব। তো আসো আমরা আমাদের প্রথম স্লাইডটা দেখি। রক্ত নিয়ে যখন আলোচনা করব, তো যদি আমরা বলি যে আমরা সবাই আসলে রক্ত দেখেছি, আমাদের হাত পা অনেক সময় কেটে ছিঁড়ে যায়, তারপর দেখা যায় বিভিন্ন কারণে আমরা ব্লাড টেস্ট যদি হাসপাতালে করতে যাই তখন আমাদেরকে ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীর থেকে ব্লাড নেওয়া হয় বা রক্ত নেওয়া হয়। তো তখন আমরা দেখেছি রক্তটা কি লাল একটা তরল পদার্থ এরকম আমরা দেখি। তো এই রক্তের সাথে আমরা সবাই পরিচিত। তো আমরা যদি বইয়ের ভাষায় কিংবা তুমি পরীক্ষায় সংজ্ঞা হিসেবে যেভাবে দেখো রক্তকে, সেটা যদি একটু বলি যে রক্ত হচ্ছে লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। আসো দেখো এই সংজ্ঞার মধ্যে আমরা বেশ কয়েকটা ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে লাল বর্ণ। তো আমরা যখন সাধারণত রক্ত দেখি সেটা কি লাল কালারের থাকে। তো লাল বর্ণের বিষয়টার সাথে আমরা পরিচিত। এখানে বলেছে অস্বচ্ছ, অর্থাৎ আমরা যখন রক্তটা দেখি সেটা কিন্তু একদম স্বচ্ছ থাকে না, একটু অস্বচ্ছ থাকে। যদি সাধারণত কেটে ছিঁড়ে গেলে আমরা একটুখানি দেখি, কিন্তু যদি আমরা দেখা যায় একটা টেস্ট টিউবে বা কিছু একটার মধ্যে অনেকটা রক্ত নিয়ে দেখি তখন সেটা কিন্তু অস্বচ্ছ থাকে। এরপরে বলেছে আন্তঃকোষীয়, অর্থাৎ কি কোষের ভিতরে। লবণাক্ত অর্থাৎ রক্তের যেই রক্তটা থাকে কি লবণাক্ত ধরনের, অর্থাৎ লবণ লবণ টাইপের একটা বিষয় থাকবে। এরপর বলেছে ক্ষারধর্মী, অর্থাৎ কি রক্তটা ক্ষারীয়। তরল যোজক টিস্যু, অর্থাৎ তরল হবে এবং কি এটা এক ধরনের টিস্যু। তো টিস্যুর বিষয়টা আমরা কি জানি যে এটা আসলে টিস্যু আসলে অনেকগুলো কোষের সমন্বয়ে থাকে যা আমাদের দেহে কি একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। তাহলে রক্ত থেকে আমরা কি পাচ্ছি যে রক্ত হচ্ছে লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং ক্ষারধর্মী তরল যোজক টিস্যু, অর্থাৎ রক্তটা অস্বচ্ছ থাকবে, এটা আন্তঃকোষীয় থাকবে কারণ এটা কোষের ভিতরে থাকে। এরপর এটা কি লবণাক্ত ধরনের থাকবে এবং ক্ষারীয় ধর্মের থাকবে। আমরা সাধারণত যদি কোনো আহ পদার্থের বা বস্তুর ধর্ম দেখতে চাই, হয় অম্ল হয় নয়তো ক্ষারীয় হয় কিংবা নিরপেক্ষ হয়। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো যে এটা একটা ক্ষারধর্মী ক্ষারধর্মী তরল যোজক টিস্যু, অর্থাৎ এটা একটা তরল জাতীয় যোজক টিস্যু। সংজ্ঞা তোমরা সবাই মুখস্থ করবে। একটা কথা বলে রাখতে চাই, এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসার ক্ষেত্রে তোমাদের যে টেক্সট বইটা থাকে সেই টেক্সট বই থেকেই কিন্তু সকল প্রশ্ন আসে। এমসিকিউ বলো, সংক্ষিপ্ত প্রশ্ন বলো, সৃজনশীল প্রশ্ন বলো। সৃজনশীল প্রশ্নের মধ্যে ক নাম্বার খ নাম্বার যে প্রশ্নগুলো থেকে গ ঘ এগুলো সব কিন্তু তোমার টেক্সট বইয়ের ভিতর থেকেই আসে। তো তোমরা যত ক্লাস করো, ওয়ান শট ক্লাস করো কিংবা লং ক্লাস করো কিংবা যে যেখানে যার কাছেই পড়া বুঝতে যাও না কেন, সবার আগে তুমি তোমার টেক্সট বইটাকে একবার রিডিং পড়ার চেষ্টা করবে। কারণ এটা যদি তুমি একবার রিডিং না পড়ো, আমি তোমাকে যতই শর্টকাট বুঝাই কিংবা আলাদা আলাদা ধরে ধরে বুঝাই, তুমি কিন্তু বিষয়টা নিয়ে খুব বেশি ক্লিয়ার হতে পারবে না। সেই কারণে টেক্সট বইটা তোমরা অবশ্যই একবার করে পড়বে, যেটা তোমাদের এমসিকিউ এর জন্য কিংবা যে কোনো প্রশ্নের উত্তর করার জন্য খুবই ইজি হবে। তো আমরা রক্তের সংজ্ঞা দেখলাম যে রক্ত হচ্ছে লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। তোমরা চাইলে এই সংজ্ঞাটাও লিখতে পারো, চাইলে তোমার বইয়ে যেভাবে লেখা আছে তুমি সেটাও লিখতে পারো, কিংবা তুমি যদি চাও যে না আমি এটাকে নিজের ভাষার মতো লিখবো তখনও লিখতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে এই কয়েকটা স্পেসিফিক ওয়ার্ড যেন তুমি সংজ্ঞার মধ্যে মেনশন করো, যেন তোমার ওইখানে তোমার টিচার যে তোমার খাতা দেখবে সে যেন কোনো ধরনের ভুল না ধরতে পারে। তো আসো এরপরে আমরা দেখি রক্তের মধ্যে কি দুইটা উপাদান থাকে, প্রধান দুইটা উপাদান থাকে। তার মধ্যে একটা হচ্ছে রক্তরস বা যাকে আমরা প্লাজমাও বলতে পারি, এবং সেকেন্ডটা হচ্ছে রক্তকণিকা। তাহলে আমরা রক্তের দুইটা প্রধান উপাদান কি পাচ্ছি, একটা হচ্ছে রক্তরস, অর্থাৎ রক্তর রস শুনে আমরা বুঝতে পারছি কি এটা লিকুইডি টাইপের অর্থাৎ তরল হবে।
আর রক্তকণিকা, মানে কণিকা বলতে কি আমরা একটু হার্ড টাইপের কোনো কিছু বুঝি। তো এই দুইটা পার্টে রক্তকে ভাগ করা যায়, অর্থাৎ রক্তের উপাদান থাকে আর কি। তো রক্তরসটা কি টোটাল রক্তের 55% থাকে এবং রক্তকণিকাটা থাকে 45%। এই দুইটা ইনফরমেশন খুব অবশ্যই মনে রাখবে। এই দুইটা ইনফরমেশন কি এমসিকিউতে আসতে পারে যে রক্তে রক্তরসের পরিমাণ কত বা রক্তে রক্তকণিকার পরিমাণ কত, তখন তুমি বলবে 45% কিংবা 55% যেটা আসে। তো পরে আমরা দেখি কি আছে। এখন আমরা দেখব যে এই রক্তরস বা প্লাজমাটা আসলে কি। রক্তের তরল অংশকে প্লাজমা বা রক্তরস বলে, অর্থাৎ রক্তকে কি আমরা যেহেতু দুইটা পার্ট পাচ্ছি রক্তের মধ্যে, একটা হচ্ছে রক্তরস আর একটা রক্তকণিকা, তাহলে সেই রক্তরসটা কি রক্তের যে তরল অংশটা আছে সেটাই হচ্ছে রক্তরস বা প্লাজমা। তো দেখো রক্তরসে থাকে 90% পানি এবং বাকি 10% হলো বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ যা দ্রবীভূত অবস্থায় থাকে। আচ্ছা, এর আগের স্লাইডে আমি অর্থাৎ রক্ত সম্পর্কে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন বলে দিতে চাই, সেটা হচ্ছে যে দুঃখিত, আমরা যখন একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত দেখি, সেটা কি একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, যা আমাদের দেহের মোট ওজনের কি প্রায় 8% বলতে পারো। তো এই ইনফরমেশনটাও তোমরা মনে রাখবে যে একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এটা এমসিকিউতে আসার মতো একটা ইনফরমেশন এবং এটা কি মানুষের মোট দেহের ওজনের 8%। এই ইনফরমেশনটুকু এখানে মনে রাখবে। আমি তারপরও যেন তোমাদের মনে থাকে এখানে আমি একটু লিখে দেই। পূর্ণবয়স্ক মানব দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা %। এই দুইটা ইনফরমেশন মনে রাখবে। এই দুইটা ইনফরমেশন এমসিকিউ আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো আসো আমরা এবার নেক্সটে যাই, যেটা আমরা দেখলাম যে রক্তরস বা প্লাজমা। তো রক্তরসে কি থাকে, রক্তরসে 100%-এর মধ্যে আমরা দেখি কি এই 90%ই থাকে পানি, আর বাকি যে 10% থাকে এইটা থাকে কি বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থ, যা কি অবশ্যই দ্রবীভূত অবস্থায় থাকে। যদি দ্রবীভূত অবস্থায় না থাকতো তাহলে তো আর রক্তটা দেখতে কি তরল যোজক টিস্যুর মতো দেখা যেত না, তাহলে কি রক্তটার মধ্যে দানাগুলো কি ভেসে ভেসে থাকতো, এরকম বোঝা যেত না, যেটা আমরা খালি চোখে দেখতে পারতাম। তো সেরকম না, রক্তরসে 90% পানি থাকে এবং বাকি যে 10% জৈব এবং অজৈব পদার্থগুলো আছে সেগুলো কি দ্রবীভূত অবস্থায় সেখানে থাকে। তো আসো আমরা একটু জৈব আর অজৈব পদার্থগুলো এক নজরে দেখে নিব, কারণ এইটা হয়তো আসে না, কিন্তু দেখা যায় কখনো যদি সৃজনশীল প্রশ্নে চলে আসলো তোমাকে গতে কিংবা ঘতে রক্তরস সম্পর্কে লিখতে হচ্ছে, তখন এই জৈব অজৈব উপাদানের নামগুলো যদি তুমি সেখানে লিখে দাও তখন সেটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। আবার দেখা যায় বলা যায় না যে এমসিকিউতেও কখনো চলে আসলো যে ধরো তোমাকে সোডিয়াম দিয়ে দিল, বললো যে সোডিয়াম রক্তরসের কোন ধরনের উপাদান, জৈব উপাদান না অজৈব উপাদান, কিংবা এভাবে আসতে পারে যে নিচের কোনটি রক্তরসের অজৈব উপাদান। তখন তুমি যদি না জানো যে আসলে কোনটা অজৈব আর কোনটা জৈব, তুমি কিন্তু উত্তর করতে পারবে না। তাই একটু এটা জাস্ট তুমি 2 থেকে 3 বার পড়লে এটা সবার মনে থাকবে। তো আসো আমরা এটা একবার দেখি অজৈব পদার্থগুলোর মধ্যে কি আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এখানে আচ্ছা সরি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন,
ফসফরাস, আয়রন, আয়োডিন এবং কি অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস জাতীয় কি গ্যাসীয় পদার্থ। এই ধরনের উপাদানগুলো কি রক্তে দ্রবীভূত অবস্থায় থাকে, সেগুলো হচ্ছে কি অজৈব পদার্থ হিসেবে থাকে। তো আমরা আরেকবার দেখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ফসফরাস, আয়রন, আয়োডিন, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস। এগুলো একবারে মনে রাখবে। আর অবশ্যই তোমাদের জন্য আরেকটা বিষয় বলি, যখন তোমরা এই নামগুলো পড়ছো তখন এদের সংকেতগুলো মনে রাখার চেষ্টা করবে। সংকেতগুলো মনে রাখলে না এই নামগুলো তোমাদের মনে থাকবে যে কোনটা অজৈব পদার্থ আর কোনটা জৈব পদার্থ। তো আসো আমরা নেক্সটে দেখি। এইখানে আমরা একটা ছবি রেখেছি। আচ্ছা, ছবিটা দেখার আগে আমি তোমাদেরকে অজৈব উপাদানগুলো যেহেতু বললাম, তো আমি জৈব উপাদানগুলোর নামও তোমাদেরকে বলছি। জৈব উপাদানের মধ্যে আছে খাদ্য সার, যেমন কি গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন, এগুলো হচ্ছে খাদ্য সার যেগুলো রক্তে জৈব পদার্থ হিসেবে দ্রবীভূত অবস্থায় থাকে। এরপর রেচন পদার্থ থাকে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। এইগুলোর সাথে আসলে আমরা সবাই পূর্ব পরিচিত। এর আগে আমরা যখনই বিজ্ঞান পড়েছি এই কয়েকটা জিনিস কিন্তু আমরা সবাই পড়েছি। তো এগুলো মনে রাখা কিন্তু খুবই সহজ। যখন তুমি খাদ্য সার পড়ছো, যে খাদ্য সারের মধ্যে কি অবশ্যই ইউরিয়া আসবে না, ইউরিয়া একটা রেচন পদার্থ, এটা আমরা সকলেই জানি। সেই জন্য যখন আমরা খাদ্য সার বলবো তখন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ অর্থাৎ খাদ্য উপাদানগুলোই থাকবে। এগুলো কিন্তু আমাদের জন্য মনে রাখা সহজ। তো এইভাবে করে তোমরা এটা মনে রাখবে। তারপর রেচন পদার্থ হিসেবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো দিয়ে মনে রাখতে পারবে রেচন পদার্থগুলোর নাম। এরপরে আমরা দেখব প্রোটিন। প্রোটিনের মধ্যে আছে কি ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন, এগুলো কি দ্রবীভূত প্রোটিন। এরপর প্রতিরক্ষামূলক দ্রব্যাদির মধ্যে আছে অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন, অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত বিভিন্ন ধরনের কি হরমোন থাকে, এবং থাকে কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানান ধরনের যৌগ। এইগুলো জাস্ট এক নজরে একটু দেখে নাও এবং মনে রাখো, এগুলো তেমন গুরুত্বপূর্ণ কোনো জিনিস না, তবে যদি এমসিকিউতে চলে আসে তখন যেন তোমরা এগুলোর উত্তর করতে পারো তাই। এর আগে আমরা একটা ছবি ফেলে আসলাম, সেটা দেখি। দেখো এখানে আমাদের একটা কি একটা টেস্ট টিউবের মধ্যে রক্ত নিয়ে আছে। এই পর্যন্ত রক্ত। এখন এই রক্ত থেকে আসলে কি কি জিনিস আসে আমরা প্রথমেই দেখেছি কি, আমরা রক্ত দেখেছিলাম না, এই যে রক্ত। রক্ত হচ্ছে কি লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। তো রক্তের মধ্যে কি দুইটা থাকে, একটা রক্ত রস আর একটা রক্ত কণিকা। তো আমরা পড়েছিলাম কি রক্তের যে তরল অংশটা থাকে সেটাই রক্ত রস। তো দেখো তো এইখানে কি এইটা একটা কণিকা, এটা একটা কণিকার মতো দেখা যাচ্ছে, এটা একটা কণিকার মতো দেখা যাচ্ছে। অর্থাৎ এই রেডটা, এই অরেঞ্জিশ টাইপের কালারটা আর হোয়াইটটা, এগুলো কি তাহলে রক্ত কণিকা না? তার মানে কি এই যে এখানে হোয়াইট দিয়ে যেটা দেওয়া, কিংবা এই রেডটা দিয়ে যেটা দেওয়া, কিংবা এই যে এটা যেটা দেওয়া, এইগুলো কি রক্ত কণিকা। বোঝা গেল? দেখো তোমরা নিজেরাই সংজ্ঞার সাথে একটু ছবিটা মিলিয়ে দেখো যে বোঝা যাচ্ছে কিনা। এরপর আসো, এখানে তরল বলতে কি এই হলুদটা বোঝাচ্ছে না, এই যে এটা, তাহলে এটা কি রক্তরস। আর আমরা জানি কি রক্তরসটা একটু হলুদাভ বর্ণের হয়। এখানে আমি হয়তো স্লাইডে ইনফরমেশনটা দিয়েছি কিনা, এখানে আমার ইনফরমেশনটা দেওয়া হয়নি, আমি এখানে লিখে দিচ্ছি যে রক্তরস কিছুটা হলুদাভ বর্ণের। ঠিক আছে, তো রক্তরস কিছুটা হলুদাভ বর্ণের হয়। এই কারণে কি এই যে এখানে এটা রক্তরস। তাহলে আমরা কি রক্তরস আর রক্তকণিকা নিয়ে ক্লিয়ার? যে রক্তের মধ্যে যে তরল অংশটা থাকবে সেটা হচ্ছে কি রক্তরস, আর বাকি যে উপাদানগুলো দ্রবীভূত অবস্থায় থাকবে সেগুলোই কি রক্তকণিকা।
তো আসো এবার আমরা নেক্সটে যাই। জৈব উপাদানগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা আসি রক্তরসের যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখব। তো রক্তরসের কিছু বেসিক কাজ আছে, সেগুলো আমরা দেখব। এগুলোও জাস্ট তোমরা একবার করে পড়ে রাখবে, যে যখন তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে, এমন আসতে পারে যে রক্ত কি, রক্তরসের কাজগুলো লিখো, তখন 2 মার্কসের জন্য তুমি যেন এই 3-4টা পয়েন্ট লিখতে পারো, সেই হিসাব করে এটা পড়ে রাখবে। তো আসো আমরা একটু দেখি রক্তরসের কাজগুলো কি। রক্তকণিকা সহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করা, অর্থাৎ কি রক্তকণিকা সহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার, আমরা কি জৈব পদার্থ সমূহের মধ্যে খাদ্যসার পেয়েছিলাম না? আর খাদ্যসারের মধ্যে কি পেয়েছিলাম? গ্লুকোজ, ভিটামিন, স্নেহ পদার্থ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো পেয়েছিলাম না? অর্থাৎ কি ওইগুলো তো খাদ্যের বিভিন্ন উপাদান। সেই খাদ্যের উপাদানগুলো এবং যে রক্তকণিকাগুলো আছে এগুলো কি রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকে, এবং রক্তরস কি দেহের বিভিন্ন অংশে বাহিত করে, অর্থাৎ খাদ্যের যে উপাদানগুলো দেহের বিভিন্ন যে অংশে দরকার অর্থাৎ প্রয়োজন, সেই সব জায়গায় রক্তরস কি তাদেরকে পৌঁছে দেয়। এরপর বলেছে টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করা। রেচনের জন্য আমরা কিছু বর্জ্য পদার্থ দেখেছিলাম জৈব পদার্থে, যেমন কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো দেখেছিলাম না? এগুলো কি করা হয়, টিস্যু থেকে এই বর্জ্য পদার্থগুলো কি রক্তরস বের করে নিয়ে আসে, এবং বের করে নিয়ে আসার পর সেইগুলো কি রেচনের জন্য বৃক্কে পরিবহন করে, অর্থাৎ বৃক্কে পাঠিয়ে দেয় যেন বৃক্কের মাধ্যমে সেগুলো শোষিত হয়ে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এরপর আসছি শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসাবে ফুসফুসে পরিবহন করা, অর্থাৎ কি শ্বসন কার্যের সময় রক্তরস কি করে, কোষে যে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড থাকে, আমাদের দেহের ভিতরে কোষগুলো কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুঃখিত শ্বসনের ফলে কি কোষের সৃষ্ট যে কার্বন ডাইঅক্সাইড গুলো আছে, অর্থাৎ আমাদের দেহের ভিতরে কোষে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে সে কি করে বাইকার্বনেট হিসাবে ফুসফুসে পরিবহন করে। এরপর দেখো রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে, অর্থাৎ আমাদের রক্ত অনেক সময় কি আমরা যখন কেটে যাই কোনো জায়গা, তখন কি রক্ত বের হতে থাকে, তো তার মানে কি তখন অবশ্যই রক্তটা জমাট বাঁধছে না, তাই সেই অংশ দিয়ে রক্তটা বেরিয়ে যাচ্ছে দেহের বাইরে। তো সেই রক্তকে জমাট বাঁধানোর জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে সেগুলো কি রক্তরস পরিবহন করে সারা দেহে। এরপর হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করা, অর্থাৎ দেহের ভিতরে যে হরমোন, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমাদের যে কি শরীরের ভিতর হরমোন গুলো নিঃসৃত হয়, সেই হরমোন, তারপরে বিভিন্ন এনজাইম, লিপিড, এগুলোও কি দেহের বিভিন্ন অংশে বহন করে তাদের প্রয়োজন অনুসারে। এরপর রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ কি রক্তের মধ্যে যে অম্লীয় এবং ক্ষারীয় যে উপাদানগুলো আছে এগুলোর মধ্যে কি একটা ব্যালেন্স করে, যেন মানে দেখা যায় যদি রক্তের পিএইচটা ব্যালেন্স না থাকে তাহলে সেটা কি শরীরে ঠিকঠাক মতো অবজার্ভ হবে না, তাই অম্লক্ষারের ভারসাম্যটা রক্ষা করে কি রক্তরস। আসো এরপরে কি আছে আমরা দেখি। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিরাম। তো সিরাম বিষয়টা কি, দেখো সিরামটা পড়ানোর আগে আমি বলতে চাই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা অনেকবারই কতে এবং খতে দেখা যায় চলে আসে, সৃজনশীলের ক খতে, এবং দেখা যেতে পারে শর্ট কোয়েশ্চেনে তোমাদের চলে আসতে পারে যে সিরাম কি বা সিরাম বলতে কি বোঝো, তখন তোমরা 2 মার্কসের জন্য এটার উত্তর করবে। তো আসো আমরা দেখি যে সিরামটা আসলে কি। রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ হালকা হলুদ রঙের তরল অংশটি অবশিষ্ট থাকে তাকে সিরাম বলে। আমি আবার বলছি, রক্ত জমাট বাঁধার পর, তাহলে কি এই সিরামের যে ঘটনাটা হচ্ছে সেটা কখন হচ্ছে, রক্ত জমাট বাঁধার আগে না, কিন্তু রক্তটা যখন জমাট বেঁধে যাচ্ছে এরপর সিরামটা আসবে। রক্ত জমাট বাঁধার পর যেই স্বচ্ছ, অবশ্যই কি সিরামটা স্বচ্ছ হবে, হালকা হলুদ রঙের তরল অংশটি অবশিষ্ট থাকে তাকে সিরাম বলে। অর্থাৎ রক্ত জমাট বাঁধার পর যে তরল অংশটা অবশিষ্ট থাকে, অর্থাৎ স্বচ্ছ এবং হালকা হলুদ রঙের যে তরলটা থাকে অবশিষ্ট, সেটাই হচ্ছে কি সিরাম। তো আমি তোমাদেরকে ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি, তোমরা ছোটবেলায় বাঁশ পাতা দিয়ে খেলেছো কিনা আমি জানি না, বা বিভিন্ন পাতা দিয়ে খেলার সময় কিন্তু আমাদের হাত কেটে যেত, মানে আমরা যখন ছোটবেলায় খেলতাম তখন বিভিন্ন পাতার সাহায্যে হাত কেটে যেত।
কিংবা এখন যখন বিভিন্ন ছুরির সাহায্যে কাজ করতে যাই বা কেচির সাহায্যে কাজ করতে যাই, তখনও দেখা যায় হাত অনেক জায়গায় কেটে ছিঁড়ে যায়। তো তোমরা যদি খেয়াল করে থাকবে হাতের এই অংশগুলোর ধরো কোনো একটা জায়গায়, মানে এই অংশটার কথা আমি স্পেসিফিক্যালি কেন বলছি, এই পার্টটা যেহেতু আমাদের একটু উজ্জ্বল টাইপের একটা পার্ট, তাই এটার মধ্যে ভিজিবিলিটিটা বেশি থাকে। তো হাত কেটে গেল, হাত কেটে যাওয়ার পরে তোমরা খেয়াল করে দেবে, মানে একদম চিকন করে কেটে গেলে এই জিনিসটা খুব ভালোভাবে অবজার্ভ করা যায় যে হাত কেটে যাওয়ার পর যখন ব্লাডটা বের হয়, দেখা যায় আমরা কি সেটা মুছি বা একটু চেপ প্রেস করে করে রক্তটা বন্ধ করার চেষ্টা করি, তো দেখা যায় কিছুক্ষণ পরে রক্তটা বন্ধ হয়ে যায়। কিন্তু তোমরা খেয়াল করে দেখবে যে সেই রক্তটা বন্ধ হয়ে যাওয়ার পরে তখন ওইখান থেকে হালকা কিছু একটা তরল জাতীয় জিনিস আসতে থাকে, যেটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট সাদা থাকে না, মানে ট্রান্সপারেন্ট যে পানির যে রংটা হয় সেরকম থাকে না, ওটা কিন্তু হালকা একটু ইয়েলোইশ টাইপের একটা ভাব সেটার মধ্যে থাকে, সেই জিনিসটাই কিন্তু সিরাম। তোমরা খেয়াল করে দেখবে তাহলে বুঝতে পারবে। তো সেটাই এখানে বলা, তোমরা খেয়াল করে দেখো যে রক্ত জমাট বাঁধার পর যখন রক্তটা জমাট বেঁধে যাচ্ছে, এরপরে যে স্বচ্ছ হালকা হলুদ রঙের আমরা তরলটা দেখতে পারবো অবশিষ্ট, সেটাই হচ্ছে সিরাম। কিংবা আমরা যদি অন্যভাবে একটু সহজভাবে বলি যে প্লাজমা থেকে জমাট বাঁধার পর জমাট বাঁধার উপাদান বাদ দিলে যা থাকে সেটাই সিরাম। অর্থাৎ রক্তের যে রক্ত জমাট বাঁধানোর যে উপাদানগুলো আছে সেগুলোকে যখন আমরা প্লাজমা থেকে সরিয়ে দিব, তখন যেটা থাকবে সেটাই হচ্ছে সিরাম। তো এটা সম্পর্কে আমরা আরেকটা তথ্য দেখি যে রক্ত থেকে ফাইব্রিনোজেন ও অন্যান্য জমাট বাঁধার উপাদান অপসারণের পর যে তরল অংশ থাকে সেটি সিরাম। একটা সংজ্ঞাকে আমরা বিভিন্নভাবে লিখেছি যেন এটা তোমাদের মনে রাখা সহজ হয় এবং তুমি কি পরীক্ষার সময় যেন বিভিন্নভাবে এটাকে লিখতে পারো। অবশ্যই একটা জিনিস চেষ্টা করবে যে সবাই যেভাবে একটা জিনিসের উত্তর করবে তুমি যেন একটু ডিফারেন্ট ভাবে কোনো কিছু উত্তর করতে পারো, তাহলে দেখা যাবে তোমার টিচারের চোখে সেটা আরো বেশি কি আকর্ষণীয় লাগবে। তো দেখো আরেকটা ইম্পর্টেন্ট, যদি আমরা একটু মানে ভালোভাবে তোমাদেরকে ইনফরমেশনটা বলি, যে রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন উপস্থিত থাকে, কিন্তু সিরামে কি সেটি থাকে না। ফাইব্রিনোজেন কি একটা প্রোটিন, এটা আমরা জানি। আমরা এর আগে স্লাইডে দেখেছি জৈব পদার্থ, যখন আমরা দেখেছি রক্তরসে দ্রবীভূত জৈব পদার্থ, তখন কিন্তু আমরা দেখেছি ফাইব্রিনোজেন একটা প্রোটিন। তো রক্তরসে রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় প্রোটিন গুলো উপস্থিত থাকে তখনই কি সেটা রক্ত রস থাকে, সরি, রক্ত থাকে। কিন্তু যখন ওই প্রোটিন গুলো আর থাকছে না তখনই কি সেটা সিরাম হয়ে যাচ্ছে। তো এটা এমসিকিউ এর বা এটা মনে রাখার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে রক্ত রসে রক্ত জমাট, অর্থাৎ কি রক্ত রসের মধ্যে প্রোটিন উপস্থিত থাকবে কিন্তু সিরামের মধ্যে কি প্রোটিন উপস্থিত থাকবে না। তো সিরামটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো আমরা পরের স্লাইডে যাই। তো এবার আমরা পড়বো কি রক্ত কণিকা। এতক্ষণ আমরা প্রথমে আমরা রক্তের কি দুইটা উপাদান পেয়েছি, সেই রক্তের দুইটা উপাদান কি, একটা রক্ত রস আর একটা রক্ত কণিকা। তো আমরা এতক্ষণ রক্ত রস সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো রক্ত কণিকা কি। তো রক্ত কণিকা হলো রক্তের জীবিত কোষসমূহ যা অক্সিজেন পরিবহন করে, রোগ প্রতিরোধ করে এবং রক্ত জমাট বাঁধার মতো গুরুত্বপূর্ণ কাজ করে। অর্থাৎ রক্তের মধ্যে ছড়ানো বিভিন্ন ধরনের কোষকেই রক্তকণিকা বলে। তাহলে কি রক্তের মধ্যে আমরা যে বিভিন্ন উপাদানগুলো, অর্থাৎ মানে কি বলবো, কণিকা, যেহেতু কণিকা মানে আমরা কি বুঝি, ছোট ছোট কণিকা, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস থাকবে সেগুলোই। তো রক্তকণিকা হচ্ছে রক্তের জীবিত কোষসমূহ। অর্থাৎ কি এইখানে রক্তকণিকা কি কোষ, এবং সেগুলো কি অবশ্যই জীবিত কোষ, যেগুলো কি আমাদের দেহের অক্সিজেন পরিবহন করতে পারবে। তো রক্তকণিকা হলো রক্তের জীবিত কোষ সমূহ যা অক্সিজেন পরিবহন করবে, পাশাপাশি কি রোগ প্রতিরোধ করবে এবং আরো একটা ইম্পর্টেন্ট কাজ করবে, যেটা হচ্ছে রক্ত জমাট বাঁধাতে আমাদেরকে হেল্প করবে। এরকম গুরুত্বপূর্ণ কাজ করে কি রক্তকণিকা, অর্থাৎ রক্তের মধ্যে ছড়ানো বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা বলে। তো আশা করি রক্তকণিকা বুঝেছো, কারণ এর আগে আমি তোমাদেরকে একটা পিকচার দেখিয়েছিলাম যেখানে রক্তরস আর রক্তকণিকা আসলে ডিফারেন্সটা এদের মধ্যে কিরকম দেখা যায় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো রক্তকণিকার সংজ্ঞাটাও তোমরা পড়বে, এটাও করতে আসে। আসো আমরা নেক্সটে দেখি। নেক্সটে আমরা যাব রক্তকণিকার কত প্রকার হয় সেটাতে। তো বেসিক্যালি এই রক্তকণিকা কি 3 প্রকার। এই যে টপিকটা এখন পড়াচ্ছি রক্তকণিকা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা
টপিক, মানে গ ঘতে আসে, এখান থেকেই আসে সবকিছু। এটা তো তোমরাও ভালোভাবে জানো, কারণ ছোটবেলা থেকে আমরা এগুলো পড়ে আসছি। তো রক্তকণিকা 3 প্রকার। একটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা বলতে পারি এরিথ্রোসাইট। এরপর শ্বেত রক্তকণিকা, যাকে আমরা বলতে পারি কি লিউকোসাইট, এবং অনুচক্রিকা, যাকে আমরা বলতে পারি থ্রোম্বোসাইট। তো রক্তকণিকা থেকে 3টা জিনিস পেলাম। লোহিত রক্তকণিকাকে আমরা আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে রেড ব্লাড সেল। লোহিত রক্তকণিকাকে আমরা রেড ব্লাড সেল বলতে পারি, কারণ এটা দেখতে লাল রঙের হয়ে থাকে। এরপর শ্বেত রক্তকণিকাকে আমরা বলতে পারি হোয়াইট ব্লাড সেল, কারণ শ্বেত রক্তকণিকা দেখতে সাদা হয়, অর্থাৎ এর ভিতরে যেহেতু কোনো রঞ্জক থাকে না, তাই এটার মধ্যে কোনো কালারও থাকে না, এটা সাদা রকমের হয় আর কি, তাই এটা হোয়াইট ব্লাড সেল। এবং অনুচক্রিকাকে আমরা বলি প্লেটলেট। অনুচক্রিকা হচ্ছে রক্তকণিকার একটা ধরন, যেটা কি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। আমি একটু সংক্ষেপে বলে নিলাম যে এটা দেখতে কি লাল, এটা সাদা, আর এটা হচ্ছে কি, এটার মধ্যেও কোনো রঞ্জক নাই, এটা রক্ত জমাট বাঁধাতে সহায়ক একটা উপাদান। তো রক্তকণিকা আমরা কয় প্রকার পাচ্ছি? 3 প্রকার পাচ্ছি, এরিথ্রোসাইট, লিউকোসাইট এবং থ্রোম্বোসাইট। তো আসো আমরা নেক্সটে দেখি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এখানে তোমরা যদি বলো এটাকে তোমরা তুলনা হিসাবে ইউজ করতে পারো। ধরো তোমাদেরকে পরীক্ষায় বললো লোহিত কণিকা, শ্বেত কণিকা আর অনুচক্রিকার মধ্যে আমাদেরকে তুলনা বলো, তখন তোমরা কি এরকম ছক করে একটা তুলনা বলতে পারবে। আবার যদি তোমাকে পার্থক্য লিখতে বলে, সেই ক্ষেত্রেও তুমি এটাকে পার্থক্য হিসাবে ইউজ করতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে এখানে এইভাবে এই জিনিসটা লেখার কারণ হচ্ছে যেন তোমরা এটা খুব সংক্ষেপে মনে রাখতে পারো। একটা জিনিস তোমাদেরকে বলি, যখন আমরা কোনো কিছু ছক করে পড়ি কিংবা দেখা যায় পয়েন্ট আকারে পড়ছি, তখন এই জিনিসগুলো আমাদের মনে রাখতে এবং শিখতে খুবই সহজ হয়। তাই আমি চেষ্টা করেছি এই ইনফরমেশন গুলো একটা ছকের মধ্যে দেওয়ার, যেন তোমরা যখন পড়তে বসছো পরীক্ষার আগে, মানে তোমরা তো সম্পূর্ণ অধ্যায় অবশ্যই পড়বে, কিন্তু যখন পরীক্ষার আগে তুমি পড়তে বসছো তখন যেন এই স্লাইডটা বের করে তুমি জাস্ট এক নজরে দেখলে সব তথ্যগুলো তুমি একটু মনে করতে পারো। এটা যেমন তোমাকে সৃজনশীলে হেল্প করবে, সংক্ষিপ্ত প্রশ্নে হেল্প করবে, এমসিকিউ এর ক্ষেত্রেও হেল্প করবে। তো আসো আমরা দেখি, আমরা প্রথমে লোহিত রক্তকণিকাতে যাব। আমরা এখানে প্রথমে দেখব আকৃতি। তো লোহিত রক্তকণিকার আকৃতি আমরা জানি দ্বি অবতল, কিংবা আরেকটা জিনিস লিখতে পারি চাকতির মতো। চাকতির মতো কেন বললাম, এটা তোমাদেরকে ছবি দেখালেই তোমরা বুঝতে পারবে। তাহলে লোহিত দুঃখিত, লোহিত রক্তকণিকার আকৃতি কি? চাকতির মতো। এরপর দেখো বলেছি রঞ্জক। তো লোহিত রক্তকণিকায় কি হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে, যার কারণেই আসলে লোহিত রক্তকণিকাকে লাল দেখায়। এরপর দেখো আমি লিখেছি উৎপত্তি স্থল। উৎপত্তি স্থল কি অস্থিমজ্জার ভিতরে। লোহিত রক্তকণিকাটা কি অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে এটা কি করে এরপর রক্তরসে চলে আসে এবং তার যেসব কাজ থাকে সে সেসব কাজ করে। তো লোহিত রক্তকণিকার মেইন কাজটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা, এবং এটা বাকি অন্যান্য উপাদানের তুলনায় অনেক বেশি অক্সিজেন পরিবহন করতে পারে সারা দেহে। এরপর আমরা যদি এটা দেখি, দুঃখিত আমি মনে হয় এখানে একটু ভুল লিখেছি, এখানে হবে আচ্ছা এই স্লাইডের মনে হয় আমি এখানে একটু ভুল লিখে ফেলেছি, আমি তোমাদেরকে এখানে একটু কারেকশনটা লিখে দেই ইয়েলো কালারে। এটা হবে গড় আয়ু। হ্যাঁ, গড় আয়ু। তো প্রত্যেকটারই একটা গড় আয়ু আছে, সেই জন্য আমি এখানে গড় আয়ুরও একটা অপশন রেখেছি। লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমাদের গড় আয়ু হচ্ছে 120 দিন বা 4 মাস। ঠিক আছে, তাহলে লোহিত রক্তকণিকার গড় আয়ু কি, অর্থাৎ অস্থিমজ্জার ভিতরে এই যে লোহিত রক্তকণিকাটা উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হয়ে সে 120 দিন বা 4 মাস পর্যন্ত বাঁচে। এরপরে সেটা অটোমেটিক ধ্বংস হয়ে যায় এবং অস্থিমজ্জার ভিতরে কন্টিনিউয়াসলি লোহিত রক্তকণিকা উৎপন্ন হতে থাকে, এটা কিন্তু বন্ধ হয়ে থাকে না। এবং আমাদের
শরীরে লোহিত রক্তকণিকার গুরুত্বটা আসলে সব থেকে বেশি। তো এরপরে আরেকটা অপশন লিখেছি, প্রতি ঘন মিলিলিটারে এদের গড় সংখ্যা কত? লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হচ্ছে কি, ভ্রূণদেহের মধ্যে 80 থেকে 90 লাখ থাকে এবং শিশুদের দেহে থাকে 60 থেকে 70 লাখ। প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে কত থাকে? 4.5 থেকে 5.5 লাখ এবং প্রাপ্তবয়স্ক নারীর দেহের মধ্যে থাকে 4 থেকে 5 লাখ। এই ইনফরমেশনটা অবশ্যই পড়বে, কারণ এই যে লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অণুচক্রিকা, এদের ক্ষেত্রে আমি বলতে চাই যে এদের আসলে সবকিছুই ইম্পর্টেন্ট। যখন ধরো তোমাকে গতে, সৃজনশীলের গতে বললো যে মানে তুমি উদ্দীপক পড়লে, সৃজনশীল পড়লে, পড়ার পরে তুমি গ নাম্বার প্রশ্নে গিয়ে দেখলে যে সেটার উত্তর হচ্ছে রক্তের লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকা সম্পর্কে কি তখন তোমাকে বর্ণনা করতে বললো কিংবা ব্যাখ্যা করতে বললো, তখন তুমি অবশ্যই কি করবে, এখানে ওর আকৃতিটা বলবে, তারপর ওরতে কি রঞ্জক আছে সেটা বলবে, কোথায় উৎপন্ন হয় সেটা বলবে, তারপরে সে কতদিন উৎপন্ন হওয়ার পরে থাকে সেটা বলবে, এবং কোন দেহে কি পরিমাণে লোহিত রক্তকণিকাটা থাকে সেটাও বলবে। আরেকটা ইনফরমেশন আমি তোমাদেরকে অ্যাড করে দেই যে এই যে লোহিত রক্তকণিকাটা অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হয়, ও কিন্তু উৎপন্ন হয়ে সম্পূর্ণভাবে রক্তরসে চলে যায় না, ওর একটা সঞ্চিত স্থানও আছে। সঞ্চিত স্থানটা কোথায়? প্লীহা। হ্যাঁ, মানে ও অস্থিমজ্জার ভিতরে কন্টিনিউয়াসলি উৎপাদন হতে থাকে, উৎপন্ন হয়ে ও কি করে, প্লীহাতে চলে যায়। প্লীহাতে চলে গিয়ে ও সঞ্চিত অবস্থায় থাকে এবং যখন বডিতে ওর প্রয়োজন পড়ে তখন ও প্লীহা থেকে সরাসরি রক্তে চলে আসে। দেখো, তাহলে লোহিত রক্তকণিকা সম্পর্কে কি আমাদের মোটামুটি একটা ধারণা হলো না, যে লোহিত রক্তকণিকা দেখতে কি দ্বি অবতল বা চাকতির মতো। এরপর কি, ওর মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, যার কারণে লোহিত রক্তকণিকাকে কি লাল দেখা যায়, বা আমাদের রক্তটাকেই বেসিক্যালি লাল দেখা যায়। রক্তের মধ্যে যেহেতু একটা উপাদান বা রক্তকণিকা, রক্তের যেহেতু একটা উপাদান হচ্ছে রক্তকণিকা এবং রক্তকণিকার আরেকটা উপাদান হচ্ছে লোহিত রক্তকণিকা, তো এই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, তাই এই কণিকাটা কি লাল দেখা যায়। আর বেসিক্যালি হিমোগ্লোবিনের জন্যই আমাদের শরীরের ব্লাডও লাল দেখা যায় এবং এই হিমোগ্লোবিনের কারণেই কিন্তু অক্সিজেনটা রক্ত কি সারা দেহের মধ্যে পরিবহন করতে পারে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান। এরপরে আমরা দেখলাম কি, যে লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জার ভিতরে সে কন্টিনিউয়াসলি উৎপাদন হয় এবং উৎপন্ন হওয়ার পরে সে কি করে, প্লীহা নামক জায়গাটিতে গিয়ে সঞ্চিত অবস্থায় থাকে এবং যখন তার প্রয়োজন পড়ে তখন সে রক্তে আসে এবং তার কাজগুলো করে যায়। এরপরে আমরা এর গড় আয়ু দেখলাম 120 দিন বা 4 মাস, অর্থাৎ একটা লোহিত কণিকা উৎপন্ন হওয়ার পরে সে 120 দিন পর্যন্ত বাঁচে। এরপরে আমরা দেখলাম যে কি ভ্রূণদেহের মধ্যে কি লোহিত রক্তকণিকার সংখ্যা থাকে 80 থেকে 90 লাখ, সেটা হচ্ছে পার ঘন মিলিলিটারে। এটা অবশ্যই মনে রাখবে, যেন একক চেঞ্জ করে দিলেও তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, এরপরে শিশুদের দেহে 60 থেকে 70 লাখ। এরপর পুরুষদের, প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে 4.5 থেকে 5.5 লাখ এবং প্রাপ্তবয়স্ক নারীর দেহে কি 4 থেকে 5 লাখ। এই ইনফরমেশন গুলো অবশ্যই মনে রাখবে। এইটুকু ইনফরমেশনও যদি তোমরা মনে রাখো, তোমরা এমসিকিউ পারবে এবং গ নাম্বার প্রশ্নে যখন তোমাকে ব্যাখ্যা করতে বলা হবে, বেসিক্যালি এই মেইন কয়েকটা জিনিস যদি তুমি লিখতে পারো যে লোহিত রক্তকণিকা কি রক্তকণিকার একটা উপাদান, এটি আমাদের দেহেরও কি একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটা কি দেখতে লাল তাই একে রেড ব্লাড সেলও বলা হয়। এরপরে বাকি ইনফরমেশন গুলো লিখতে পারো। তো আমাদের লোহিত রক্তকণিকা শেষ, এখন আমরা যাব কি শ্বেত রক্তকণিকায়, যেটাকে আমরা বলতে পারি হোয়াইট ব্লাড সেল। তো হোয়াইট ব্লাড সেলের ক্ষেত্রে কি দেখো, এদের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, অর্থাৎ কি এরা যে কোনো শেপেই থাকতে পারে, এদের কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না। লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা দেখি যে ওটা দ্বি অবতল কিংবা চাকতির মতো একটা শেপে থাকে, কিন্তু এদের কি কোনো নির্দিষ্ট শেপ নেই এবং কি এদের কোনো রঞ্জকও নেই, তাই এরা শ্বেত বা সাদা। যেহেতু ওদের মধ্যে কি কোনো রঞ্জক নাই, তাই ওদের কোনো কালার নেই, ওরা সাদা। এরপরে দেখো উৎপত্তি স্থল, এই উৎপত্তি স্থলের জায়গাটা আমি ফাঁকা রেখেছি, কারণ কি বইয়ের মধ্যে শ্বেত রক্তকণিকার উৎপত্তি স্থল সম্পর্কে স্পেসিফিক কোনো তথ্য দেওয়া নাই। তো স্পেসিফিক কোনো তথ্য দেওয়া না থাকলেও এটাও আসলে অস্থিমজ্জা থেকেই উৎপন্ন হয়। অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়।
এবং এর গড়ায়ু কি 1 থেকে 15 দিন। অর্থাৎ একটা শ্বেত রক্ত কণিকা যখন অস্থিমজ্জায় উৎপন্ন হয়ে সে 1 থেকে 15 দিন পর্যন্ত বাঁচে, এর বেশি সে বাঁচে না। সেও কিন্তু কন্টিনিউয়াসলি অস্থিমজ্জার মধ্যে উৎপন্ন হতে থাকে এবং প্রতি ঘন মিলিলিটারে প্রাপ্তবয়স্ক মানব দেহে, আচ্ছা প্রাপ্তবয়স্ক কথাটা আমি ইউজ না করি, বেসিক্যালি এটা মানব দেহে 4 থেকে 10,000 শ্বেত রক্ত কণিকা থাকে প্রতি ঘন মিলিলিটারে। এখন শ্বেত রক্ত কণিকা সম্পর্কে আমি যদি আরেকটু এক্সট্রা কিছু ইনফরমেশন দেই, সেটা হচ্ছে কি ওর সংখ্যা কিন্তু আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল থেকে সংখ্যায় কম। ঠিক আছে, ও কি রেড ব্লাড সেলের থেকে কি সংখ্যায় কম, অর্থাৎ লোহিত রক্তকণিকা থেকে শ্বেত রক্তকণিকা কি রক্তের মধ্যে তার পরিমাণটা কম থাকে। তো এটাও একটা ইনফরমেশন। তো আমরা শ্বেত রক্তকণিকা থেকে কি কি পেলাম দেখো, এর কোনো নির্দিষ্ট আকৃতি নাই, এর কোনো কি নির্দিষ্ট রঞ্জকও নাই, যার কারণে ও দেখতে কি সাদা। তারপর ও কোথায়, ও অস্থিমজ্জায় উৎপন্ন হচ্ছে, ওর গড়ায়ু কি 1 থেকে 15 দিন, অর্থাৎ ও 1 থেকে 15 দিন বাঁচে, এর থেকে বেশি ও বাঁচে না। তারপর মানব দেহে ও কি প্রতি ঘন মিলিলিটারে 4 থেকে 10,000 পরিমাণ শ্বেত রক্তকণিকা থাকে এবং লোহিত রক্তকণিকার তুলনায় সে কি সংখ্যায় বেশ খানিকটা কম। তো এবার আসো আমরা অণুচক্রিকা দেখব। অণুচক্রিকার আকৃতি যদি আমরা দেখি, দেখো কি গোলাকার বা ডিম্বাকার অথবা রডের মতো। অর্থাৎ কি অণুচক্রিকাটা আবার কি গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, রডের মতো হতে পারে। তবে যদি আমি বলি যে অণুচক্রিকার ক্ষেত্রেও দেখা যায় কি ওরাও মাঝে মাঝে শেপ চেঞ্জ করে। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট আকৃতি নাই মানে যে ওদের কোনো আকৃতি নাই বিষয়টা সেটা না। নির্দিষ্ট আকৃতি নাই বলতে কিন্তু আমি বুঝিয়েছিলাম যে ওরা আসলে আকৃতি চেঞ্জ করতেই থাকে, অনেকটা অ্যামিবার মতো দেখা যায়, এখন এরকম, কিছুক্ষণ পরে অন্যরকম, এরকম। অণুচক্রিকার ক্ষেত্রে কি তাহলে গোলাকার, ডিম্বাকার অথবা রডের মতো কি অণুচক্রিকা গুলো হতে পারে। এরপরে আসো দেখি রঞ্জক। এরও কি আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, অর্থাৎ ওর ক্ষেত্রেও কি কোনো রঞ্জক নেই। ঠিক আছে, এবার দেখো উৎপত্তি স্থল। এগুলো কি অস্থিমজ্জার বৃহদাকার কোষের একটা ছিন্ন অংশ। মানে এটা অনেক বিজ্ঞানীরা বলেছে, যদিও এটা একদম প্রপার ইনফরমেশন না, কিন্তু বইয়ের মধ্যে এটা লেখা আছে। তো তোমরা এটা লিখো, সেটাই সব থেকে বেটার হয়, যে এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন একটা অংশ। এখন আসো অণুচক্রিকার গড়ায়ু, অর্থাৎ অণুচক্রিকা কতদিন বাঁচে। একটা অণুচক্রিকা উৎপন্ন হওয়ার পরে 5 থেকে 10 দিন বাঁচে, এর থেকে বেশি অণুচক্রিকা বাঁচে না এবং তারাও উৎপন্ন হতে থাকে। এবং মানবদেহে প্রায় 2.5 লাখ পরিমাণ কি অণুচক্রিকা উৎপন্ন হয়। তো আমরা আরেকবার দেখি অণুচক্রিকাটা। অণুচক্রিকার আকৃতি কি গোলাকার, ডিম্বাকার অথবা রডের মতো। এদের দেহ কি কোনো রঞ্জক নেই। তারপর এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ, অর্থাৎ অস্থিমজ্জায় যে বৃহদাকার কোষ থাকে সেখানকার কিছু ছিন্ন অংশই হচ্ছে এই অণুচক্রিকা। এরপর অণুচক্রিকা কি উৎপন্ন হওয়ার 5 থেকে 10 দিন পর্যন্ত বাঁচে। প্রায় 2.5 লাখ পরিমাণ অণুচক্রিকা মানবদেহে দেখা যায়। তো এই ছকটা আশা করি সবার জন্য খুব হেল্পফুল একটা ছক হবে। তোমরা যদি আমার কথা বুঝে থাকো এবং তোমরা যদি বাসায় তোমাদের টেক্সট বইটা একবার রিডিং পড়ো, তারপর এটা জাস্ট দেখো একবার, আমার মনে হয় যে তোমাদের এই 3টা জিনিস সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। তো আসো আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো একটু আগে আমরা যে ছকটা দেখলাম, সেই ছকের মধ্যে আমরা যে তথ্যগুলো পেলাম, অর্থাৎ 3 জন সম্পর্কে আমরা জেনেছি। একজন হচ্ছে লোহিত রক্তকণিকা, একজন শ্বেত রক্তকণিকা আর একজন অণুচক্রিকা। তো কার সাথে বা কার বৈশিষ্ট্যের সাথে এই ছবিটা মিলছে একটু দেখো তো। আমরা কি দেখতে পাচ্ছি, বেসিক্যালি আমরা 2টা ছবি দেখতে পাচ্ছি। তো আমরা এই ছবিটাই যদি প্রথমে দেখি, এই জিনিসগুলো কিসের মতো দেখো তো। তোমরা স্কুলে অ্যানুয়াল স্পোর্টস এর সময় চাকতি খেলতে, আমাদের সময় কিন্তু আমরা চাকতি খেলতাম, এভাবে চাকতিটা ছুঁড়ে মারতাম যত দূর চারটা যায়। তো
তো ওই চাকতি শেপটা কি এরকম একটা শেপ থাকতো না? দেখো তো এটা দেখতে অনেকটা চাকতির মতো না? এবং তার থেকেও ইম্পর্টেন্ট এটা কি অবতল না? অবতল শেপের না? তাহলে আমরা বুঝতে পারছি কি এটা হচ্ছে রেড ব্লাড সেল। এবং দেখো এটা কিন্তু পুরাটাই লাল রঙের, তো এটা দ্বারা তো আরো আগেই বোঝা যায় যে এটা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল। তো দেখো ছবিটার সাথে আমরা এর আগের বৈশিষ্ট্যগুলোর মিল পাচ্ছি কিনা? দ্বি অবতল বা চাকতির মতো হিমোগ্লোবিন আছে, যার কারণে কি ও লাল। তারপর দেখো এখানে তো আসলে কাউন্টেবল করে আমরা বলতে পারছি না, বাট এর কি সংখ্যায় অনেক বেশি। এরপর এইখানে একটা ছবি আছে, দেখো এই ছবিটাও দেখতে কিন্তু দ্বি অবতল শেপেরই, যেন বোঝা যায় যে ও লোহিত রক্তকণিকা, তাছাড়াও ও লাল, যার কারণে ও লোহিত রক্তকণিকা। এবং এখানে লেখা অক্সিজেন গ্যাস, অর্থাৎ কি ও অক্সিজেন পরিবহন করে এবং সারা দেহে পৌঁছে দেয়। ছবিগুলো তোমাদেরকে দেওয়ার কারণ কি, পরীক্ষার সময় যখন তোমাদের লোহিত রক্তকণিকা নিয়ে কোনো প্রশ্ন আসবে এবং তোমরা উত্তর লিখবে, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা ছবি আঁকতে হবে। মানে বিজ্ঞান কিংবা বায়োলজি, মানে যারা সায়েন্সে পড়ে, জীববিজ্ঞান নিয়ে যারা পড়ে, তারপর এই যে তোমরা আর্টস কমার্সে যারা আছো, যারা বিজ্ঞান পড়ছো, এই ধরনের প্রশ্নের গুলোর যখন তোমরা উত্তর করবে, অবশ্যই চেষ্টা করবে যদি সেখানে ছবি দেওয়ার সুযোগ থাকে যেন তুমি মাস্ট একটা ছবি আঁকো। তোমার ছবি আঁকা ভালো হোক, তোমার ছবি আঁকা খারাপ হোক, সেটা কোনো বিষয় না। যে ভালো ছবি আঁকতে পারে সে অবশ্যই ভালো করে আঁকবে, যে খারাপ ছবি আঁকো সেও বাসায় 2-3 বার প্র্যাকটিস করে ছবিটা ভালো করে আঁকার চেষ্টা করবে। কারণ এই ছবিগুলো নিতান্তই সহজ ছবি, এগুলো না পারার কোনো বিষয় না। যখন তুমি ছবি দিবে আর লিখবে, তখন তোমার খাতার সৌন্দর্য বর্ধন হবে। এবং মানে বিজ্ঞান মানেই সেখানে তোমাকে চিত্র দিতে হবে, যখন তুমি চিত্র দিবে তখন তুমি নাম্বার বেশি পাবে। ধরো তুমি এই লোহিত রক্তকণিকার ছবিটা আঁকলে, একদম সেম এভাবে আঁকতে হবে সেটা না, তোমার বইয়ে যে ছবি দেওয়া আছে তুমি সেটা আঁকো, কিংবা এগুলোর মতো মানে তুমি জাস্ট দুইটা অবতল দেখাবে কিংবা চাকতির মতো দেখাবে। এবং লাল তো আর পরীক্ষার হলে করা সম্ভব না, তুমি একটুখানি জাস্ট এরকম করে একটা শেড দিয়ে দিবে যেন বোঝা যায় যাচ্ছে এর মধ্যে রঞ্জক আছে। দেখবে তুমি লিখে একটু কম লিখো কিন্তু ছবি বেশি দাও, বা ছবিটা আঁকো প্রপার, দেখবে তোমার টিচার তোমাকে ফুল মার্কসও দিয়ে দিচ্ছে। তো ছবিটা খুবই ইম্পর্টেন্ট, ছবিটা আঁকার চেষ্টা করবে। তো আসো আমরা এখন কি লোহিত রক্তকণিকার কাজ সম্পর্কে একটু দেখি। তো লোহিত রক্তকণিকা কি কি কাজ করে আমাদের দেহে, আসো দেখি। দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, অর্থাৎ যেটা বললাম আগের ছবিতে আমরা যেটা দেখালাম যে ও অক্সিজেন ধরে আছে, লোহিত কণিকার কাজই হচ্ছে আমাদের দেহের প্রতিটা কোষে অক্সিজেন সরবরাহ করা, অর্থাৎ অক্সিজেন সরবরাহের যে কাজটা থাকে ও করে। কারণ কি, যেখানে হিমোগ্লোবিন থাকবে সেখানে অক্সিজেন পরিবহন করার ক্ষমতাটা অনেক বেশি থাকবে, যার কারণে লোহিত রক্তকণিকা কি দেহের প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন সরবরাহ করে। এরপরে নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করে, অর্থাৎ কি আমরা যে নিষ্কাশন পদার্থগুলো দেখেছি যেগুলো রেচনে যায়, সেগুলো সে কি করে, কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে টিস্যু থেকে সে ফুসফুসে বহন করার যে কাজটা আছে সেটা করে। এরপরে থার্ডে দেখো, হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসাবে কাজ করে। অর্থাৎ কি হিমোগ্লোবিনের সাহায্যে সে কি করে, রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসাবে কাজ করে। বাফার জিনিসটা কি, যে মানে এটাকে বলতে পারো যে অম্ল আর ক্ষারের সমতা বজায় কেন রাখে, যেন রক্তের পিএইচটা বেড়ে না যায় বা কমে না যায়। যখন অম্ল ক্ষারের সমতা থাকবে না, অনেক বেশি পার্থক্য থাকবে, তখন দেখা যাবে কি পিএইচ মানটা অনেক বেশি বেড়ে গেছে কিংবা অনেক বেশি কমে গেছে, যেটা কি মানবদেহের জন্য ক্ষতিকর। তাই হিমোগ্লোবিনটা কি করে, ও হচ্ছে রক্তে অম্লক্ষারের অর্থাৎ পিএইচ এর মানটা ও ব্যালেন্স রাখে, ব্যালেন্স রেখে কি বাফার হিসাবে কাজ করে। এরপর দেখো এখানে কিছু ইনফরমেশন আছে যে লোহিত রক্তকণিকার বিভাজন হয় না, অর্থাৎ কি লোহিত রক্তকণিকাটা কখনো ভেঙে যায় না বা ওর মধ্যে কখনো বিভাজন হয় না, বা এদের মধ্যে কোনো টাইপ নেই। সোজা কথা হচ্ছে যে এদের মধ্যে কোনো টাইপ নেই, কোনো প্রকারভেদ নেই, অর্থাৎ ওর কোনো বিভাজন হয় না, ও একাই। এরপর এগুলো অস্থিমজ্জার মধ্যে উৎপন্ন হয়ে রক্তরসে চলে আসে। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা গুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে কি
নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। যারা স্তন্যপায়ী প্রাণী আছে তাদের ক্ষেত্রে কি, যখন অস্থিমজ্জার মধ্যে লোহিত রক্তকণিকাটা উৎপন্ন হচ্ছে এবং ওখানে উৎপন্ন হয়ে ও যখন রক্তরসে আসছে, রক্তরসে আসার আগেই কি ওর নিউক্লিয়াসটা চলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ ও নিউক্লিয়াসবিহীন হয়ে যাচ্ছে। তবে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম হয় না, এদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকে না, এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এইটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসার মতো একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো আসো আমরা নেক্সটে যাই। তো এখন আমরা শুরু করব শ্বেত রক্তকণিকা। আসো শ্বেত রক্তকণিকায় কি কি আছে দেখি। শ্বেত রক্তকণিকা সম্পর্কে একটা বেসিক তথ্য তো আমরা ওই ছকের মধ্যে পেয়েছি, এরপর বাকি কিছু ইনফরমেশন আমরা একটু দেখি। এদের মধ্যে কি হিমোগ্লোবিন নাই এবং এরা বড় নিউক্লিয়াস যুক্ত। যেহেতু হিমোগ্লোবিন নাই তাই এরা শ্বেত বা সাদা, এবং কি এরা বড় নিউক্লিয়াস যুক্ত। আমি ইনফরমেশন গুলো এইভাবে সাজিয়েছি এই জন্য যেন স্লাইড গুলো তোমরা দেখো আর তোমাদের মনে পড়ে। যেহেতু একদম শেষ মুহূর্তে আমরা আছি, তাই যেগুলো একদম গুরুত্বপূর্ণ তথ্য সেগুলোই শুধু দেখাচ্ছি, যেগুলো না পড়লেও চলবে সেগুলো একটু স্কিপ করছি। তারপর আমি তো অবশ্যই বলবো যে পরীক্ষায় যাওয়ার আগে তোমরা প্রত্যেকটা অধ্যায় অন্তত 2বার করে রিডিং পড়ো। ভাই কোত্থেকে এমসিকিউ দিয়ে দেয় আমরা কেউ জানি না, কোনো রিস্ক নেওয়াই যাবে না, তাই টেক্সট বই অবশ্যই পড়তে হবে। তো আসো আমরা দেখি এদের মধ্যে কি হিমোগ্লোবিন নাই এবং বড় নিউক্লিয়াস যুক্ত। এরপর শ্বেত রক্তকণিকার মধ্যে কি ডিএনএ থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে এদের মধ্যে ডিএনএ থাকে। এরপর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এরা জীবাণু ধ্বংস করে। তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি কারা ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে। তো এখন প্রশ্ন আসতে পারে যে ফ্যাগোসাইটোসিসটা কি? তো ফ্যাগোসাইটোসিসটা কি আসো? ফ্যাগোসাইটোসিস হলো শরীরের একটা প্রতিরক্ষা প্রক্রিয়া যেখানে কিছু বিশেষ শ্বেত রক্তকণিকা শরীরে ঢুকে পড়া জীবাণু, ব্যাকটেরিয়া বা ক্ষতিকর কণাকে খেয়ে ফেলে ধ্বংস করে। অর্থাৎ তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়ায় কি হবে, ধরো আমাদের শরীরের মধ্যে বাইরে থেকে কোনো জীবাণু এসে অ্যাটাক করলো, তখন শ্বেত রক্তকণিকা কি করবে? সেই সব জীবাণু, ব্যাকটেরিয়া বা ক্ষতিকর যেই জিনিসগুলো আমাদের শরীরে ঢুকলো সেগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলবে। আর এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কি শরীরের ভিতরে বাইরে থেকে আসা জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। এটাকে তোমরা ইজিলি কিভাবে মনে রাখতে পারবে? ফ্যাগোসাইটোসিস ইকুয়াল কি জীবাণুকে শনাক্ত করা, এরপরে কি সেটাকে গিলে ফেলা এবং ভেঙে ধ্বংস করে ফেলা। তাহলে কি শ্বেত রক্তকণিকা কি করছে? প্রথমে জীবাণুটাকে শনাক্ত করছে, এরপরে কি ওটা গিলে ফেলে খাচ্ছে, এরপর কি ও নিজের ভিতরে এটা ভেঙে ধ্বংস করে ফেলছে। তাহলে ফ্যাগোসাইটোসিসটা তোমরা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারবে না? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আসে গ নাম্বারে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবই গুরুত্বপূর্ণ, তারপর আমি এই স্পেসিফিক কয়েকটা জিনিসের কথা বলে দিচ্ছি যেন এগুলো তুমি ভুলেও বাদ না দাও। ঠিক আছে? তো ফ্যাগোসাইটোসিস ইকুয়াল কি জীবাণুকে শনাক্ত করা প্লাস গিলে ফেলা, মানে এর থেকে গিলে ফেলা, তারপরে ভেঙে ধ্বংস করে ফেলা। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। শ্বেত রক্তকণিকা সাদা হয়, একে হোয়াইট ব্লাড সেল বলা হয়। এর কোনো নির্দিষ্ট আকৃতি নাই, ও কি করে অ্যামিবার মতো আকৃতি চেঞ্জ করতে থাকে। তারপরে লোহিত রক্তকণিকার তুলনায় ওর সংখ্যা কি মানবদেহে খুবই কম। তারপর ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে, বড় নিউক্লিয়াস যুক্ত, ওর শ্বেত রক্তকণিকায় ডিএনএ থাকে। এই কয়েকটা ইনফরমেশনও যদি গ নাম্বারে লিখতে পারো তাও তুমি মানে মানে 3-এর মধ্যে 2 তো অবশ্যই পাবে, কারণ এগুলো একদম বেসিক আর খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো গেল আমাদের এটা। পরবর্তীতে আমরা দেখি, এখন আমরা যাচ্ছি শ্বেত রক্তকণিকার প্রকারভেদে। এখানে আবার কিছু প্রকারভেদ আছে। শ্বেত রক্তকণিকাকে গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতি, অর্থাৎ কি আমরা যে এটার প্রকারভেদ করব, এটা কি ওর সাইটোপ্লাজমে দানা এবং মানে দানা উপস্থিত আছে নাকি দানা অনুপস্থিত সেটার ভিত্তিতে ওর প্রকারভেদটা করব। তো সেটা কি দেখো, সেই অনুসারে প্রধানত কি 2 ভাগে ভাগ করা যায় শ্বেত রক্তকণিকাকে। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন এবং গ্রানুলোসাইট বা দানা যুক্ত। আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যখন তোমরা বাংলা নামগুলো পড়ছো পাশাপাশি অবশ্যই ইংরেজি নামগুলো পড়বে।
তুমি সৃজনশীল লেখার সময় বাংলায় লিখো, তাতে সমস্যা নাই, কিন্তু তোমার এমসিকিউ প্রশ্নের মধ্যে যদি দানাবিহীন না লিখে অ্যাগ্রানুলোসাইট লেখা থাকে, তখন যেন আবার তুমি কনফিউজড না হয়ে যাও যে আচ্ছা ভাই আমি তো পড়ে আসলাম দানাবিহীন, এখন এখানে আসলো অ্যাগ্রানুলোসাইট, গ্রানালোসাইট, সেসব আবার কি। তার কারণে বলছি যখন এইটা পড়বে তখন এটাও মনে রাখবে, ঠিক আছে? দেখো, অ্যাগ্রানুলোসাইট দানাবিহীন, গ্রানুলোসাইট কি দানা যুক্ত। তাহলে এখানে আমরা পড়েছিলাম যে সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং অনুপস্থিতির অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। তো একটা হচ্ছে দানাবিহীন আর একটা কি দানাযুক্ত। তো দেখো, প্রথমে আছে অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন যেটা, সেটা এরা কি স্বচ্ছ এবং এই ধরনের কণিকাগুলোর সাইটোপ্লাজম দানাবিহীন। এটা সম্পর্কে বেশি ইনফরমেশনের দরকার নাই, আমরা শুধু জানবো যে এরা স্বচ্ছ। স্বচ্ছ কেন? কারণ এদের দানাবিহীন, এদের সাইটোপ্লাজমে যেহেতু দানা নাই, তাই এরা স্বচ্ছই হবে, এভাবে মনে রাখবো। এখন এরা আবার কি দুই ধরনের। এই অ্যাগ্রানুলোসাইট অর্থাৎ দানাবিহীনটা আবার কি দুই ধরনের। সেটা কি? একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মোনোসাইট। লিম্ফোসাইট, মোনোসাইট। তাহলে আমরা প্রথমে শ্বেত রক্তকণিকা পেলাম, শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে পেলাম, অ্যাগ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট। এখন অ্যাগ্রানুলোসাইটকে আবার কি দুই ভাগে পেলাম, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা মোনোসাইট। এখন লিম্ফোসাইটটা কি? বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা। মনে রাখতে হবে, কণিকা ছোট হলেও এর ভিতরে নিউক্লিয়াসটা কি বড়, এবং অ্যান্টিবডি গঠন করে, এবং অ্যান্টিবডি দ্বারা কি দেহে প্রবেশ করা রোগ জীবাণু সে ধ্বংস করে ফেলে। তাহলে লিম্ফোসাইট কি একটা গুরুত্বপূর্ণ উপাদান। ও কি বড় নিউক্লিয়াস যুক্ত একটা ছোট কণিকা, এবং ও কি করে অ্যান্টিবডি অর্থাৎ দেহের প্রতিরক্ষা তৈরি করে, গঠন করে, এবং সেই প্রতিরক্ষা দ্বারা কি দেহে প্রবেশ করা রোগ জীবাণু সে ধ্বংস করে ফেলে। এবং নেক্সটে যে ছিল সে হচ্ছে মোনোসাইট। মোনোসাইট কি ছোট ডিম্বাকার এবং বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। তাহলে লিম্ফোসাইট ছিল ছোট কণিকা এবং মোনোসাইট হচ্ছে বড় কণিকা। লিম্ফোসাইট বড় নিউক্লিয়াস যুক্ত আর মোনোসাইট হচ্ছে ছোট ডিম্বাকার ও বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট। এইটা ছোট বড়টা কিভাবে মনে রাখবে? মোনো মানে কি মোনো দিয়ে ছোট মনে রাখবে এবং লিম্ফো দিয়ে বড় মনে রাখবে, ঠিক আছে? এখানে আমরা আরেকটা ইনফরমেশন পাই মোনোসাইটের বেলা, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে শ্বেত রক্তকণিকার ভিতরে যে আরো কিছু প্রকারভেদ ছিল, তার মধ্যে কি স্পেসিফিক্যালি মোনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুটা ধ্বংস করছে। এগুলো মনে রাখবে। লিম্ফোসাইট সম্পর্কে এই দুইটা তথ্য অবশ্যই মনে রাখবে, এবং মোনোসাইট সম্পর্কেও এই দুইটা তথ্য যদি তুমি মনে রাখো তাহলে এনাফ। আসো আমরা নেক্সটে দেখি। নেক্সট একটা ছবি আছে। তো এবার আমরা দেখব কি গ্রানুলোসাইট। তো এতক্ষণ আমরা দেখেছি অ্যাগ্রানুলোসাইট, এখন আমরা গ্রানুলোসাইট দেখব। তো গ্রানুলোসাইট মানে কি? অ্যাগ্রানুলোসাইট ছিল দানাবিহীন, তাহলে গ্রানুলোসাইট কি হবে? দানাযুক্ত। তো আসো আমরা দেখি এই ধরনের কণিকাগুলো সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত নিউক্লিয়াসের, এই যে সূক্ষ্ম দানাযুক্ত। আমরা প্রথমেই জানি যে গ্রানুলোসাইট মানে দানাযুক্ত, তার মানে এটার মধ্যে দানা থাকবেই সাইটোপ্লাজমে। তো এই ধরনের কণিকাগুলোর সাইটোপ্লাজম কি সূক্ষ্ম দানাযুক্ত, এবং নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে এদেরকে আবার কি তিন ভাগে ভাগ করা যায়। অ্যাগ্রানুলোসাইটকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? দুই ভাগে, একটা ছিল লিম্ফোসাইট আর একটা ছিল মোনোসাইট। এবং গ্রানুলোসাইটকে আমরা নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে তিন ভাগে ভাগ করতে পারবো। কি কি দেখো, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসিনোফিল আর একটা হচ্ছে কি বেসোফিল। এর আগে আমি যে একটা ছবি ছিল সেটা স্কিপ করলাম, সেটা তোমাদেরকে এখন দেখাবো, কারণ ওইখানে আমরা শ্বেত রক্তকণিকার যে বিভিন্ন টাইপগুলো আছে সেগুলো দেখবো। তো নিউট্রোফিল সম্পর্কে আমরা কি জানি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে কি জীবাণু ভক্ষণ করে। দেখো, এর আগে আমরা দেখেছিলাম মোনোসাইট কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে কি মোনোসাইট ধ্বংস করে। এবং এখানে আমরা দেখলাম নিউট্রোফিল কি সেই যে জীবাণুগুলো আসে সেই জীবাণুগুলোকে কি সে আগে ভক্ষণ করে, অর্থাৎ ওই যে আগের স্লাইডে আমরা দেখলাম গিলে ফেলে, সেই গিলে ফেলার কাজটা করে কে? নিউট্রোফিল। এবং মোনোসাইট কি করে? ওকে ধ্বংস করে ফেলে। এরপর আসছে ইউসিনোফিল। ইউসিনোফিলটা কি করে? হিস্টামিন নিঃসৃত করে অ্যালার্জি প্রতিরোধ করে। অর্থাৎ হিস্টামিন হচ্ছে এক ধরনের হরমোন
যা সে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত করে এবং এর মাধ্যমে কি শরীরের যত অ্যালার্জি জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করে। এরপরে বেসোফিলও সেম এই কাজটা ইউসিনোফিলের মতো করে, অর্থাৎ হিস্টামিন দ্বারা অ্যালার্জি প্রতিরোধ করে এবং হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়। অর্থাৎ রক্তবাহিকার ভিতরে, অর্থাৎ রক্ত যেখান দিয়ে বয়ে যায় সেইখানে যেন রক্ত জমাট না বেঁধে যায়, আবার সেই কাজটাতে বাধা দেয় কি হেপারিন, যেটা বেসোফিল করে। হেপারিন নিঃসৃত করে সে অন্তঃক্ষরা থেকে, এরপর রক্তবাহিকার মধ্যে রক্ত জমাট বাঁধাটাকে সে বন্ধ করে। এখন আসো আগের ছবিটা দেখাই। এই ছবিটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি। এটা হচ্ছে, আমি এখানে লিখি হোয়াইট ব্লাড সেলস। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা সমূহ। তো এখানে কয়টা, 1 2 3 4 5টা ছবি। তো আমরা শ্বেত রক্তকণিকার মধ্যে কি টোটাল 5 টাইপ পেয়েছিলাম, কারণ আমরা প্রথমেই জেনে নিয়েছিলাম যে শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার নাই, কারণ তখন কি ও একা, ওর সম্পর্কে আমরা একা বলছিলাম, মানে শুধুমাত্র শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমরা পড়ছিলাম, যার কারণে ওর কোনো নির্দিষ্ট আকার নেই। কিন্তু শ্বেত রক্তকণিকার ভিতরে কি আমরা বিভিন্ন প্রকারভেদ পেলাম। অ্যাগ্রানুলোসাইট পেলাম, অ্যাগ্রানুলোসাইট থেকে কি আমরা আবার দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে লিম্ফোসাইট এবং মোনোসাইট। তো এইটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। ও হচ্ছে লিম্ফোসাইট, অর্থাৎ ওর শেপটা হচ্ছে এইরকম। এরপর এইটা হচ্ছে আমাদের মোনোসাইট। তাহলে এই দুইটা আমরা পেলাম কি, এইটা কিংবা এইটা, এরা হচ্ছে দানাবিহীন। বানানো ভুল লিখছি। আচ্ছা দেখো, এরা দুইজন কি দানাবিহীন, অর্থাৎ অ্যাগ্রানুলোসাইটের, লিম্ফোসাইট আর মোনোসাইট। আর এই যে বাকি তিনজন রয়েছে এরা হচ্ছে গ্রানুলোসাইটের, অর্থাৎ এ হচ্ছে নিউট্রোফিল, ইনি হচ্ছেন ইউসিনোফিল, আর ইনি হচ্ছেন বেসোফিল। এই এদের ছবিগুলা তোমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে, তারপরও আমি এখানে একটু দিয়েছি, দেখা যাচ্ছে একটু ইন্টারেস্টিং টাইপের ছবি দেখলে আমাদের মনে রাখতে সুবিধা হয়। বইয়ের ছবিগুলো যথেষ্ট ইন্টারেস্টিং। আমরা যে সময় বই পড়তাম সেই সময় তো সব সাদা কালো বই থাকতো, এরকম কালারফুল ছবি টবি তো একদম থাকতো না। তো তোমাদের বুঝার সুবিধার্থে আমি দিলাম। দেখো এই দুইটা কিন্তু দানাবিহীন, লিম্ফোসাইট আর মোনোসাইট। এদের মধ্যে কি কোনো দানা দেখা যাচ্ছে? এদের মধ্যে কিন্তু কোনো দানা নাই, কিন্তু এদেরকে যদি দেখো, এরা কি দানা যুক্ত, এরা কিন্তু দানা যুক্ত। দেখো নিউট্রোফিলকে দেখো কিংবা ইউসিনোফিলকে দেখো, বেসোফিলকে দেখো, এদের মধ্যে কিন্তু দানা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? তাহলে ওরা দানাযুক্ত আর ওরা দানাবিহীন। এখন যখন তোমাকে শ্বেত রক্তকণিকা সম্পর্কে গ কিংবা ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বর্ণনা করতে বলবে, তুমি কিন্তু শ্বেত রক্তকণিকার বেসিক ইনফরমেশন লিখবে এবং অবশ্যই এর প্রকারভেদগুলো উল্লেখ করবে। যেহেতু শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট আকার নাই, কিন্তু তুমি যখন ওর ছবিটা আঁকবে এটা কিন্তু সম্পূর্ণ শ্বেত রক্তকণিকার অভ্যন্তরীণ ছবিগুলোই, কারণ ও যেহেতু 5 ভাগে টোটাল বিভক্ত লাস্টলি, তো সেই 5টার ছবি যখন তুমি দিবে অবশ্যই ওর প্রকারভেদ উল্লেখ করবে এবং তারপর এই ছবিগুলো আঁকবে। এই ছবিগুলো আঁকলে তোমার প্রশ্নের উত্তরে সেটা খুবই বুস্ট আপ করবে। তো শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমাদের জানা শেষ, এবং কিভাবে সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করছে সেটা সম্পর্কেও আমরা জানলাম, এবং মোনোসাইট কি করছে, লিম্ফোসাইট কি করছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এরা কার কি কাজ সেগুলো সম্পর্কেও আমরা জানলাম। স্লাইডগুলোকে যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে মানে পরীক্ষায় গিয়ে তুমি যদি অনেক বেশি নাও লিখতে পারো, কিন্তু যেন কোনো ভুল ইনফরমেশন না লিখো, বা একদম যেইটুকু তুমি দিলে তোমাকে টিচাররা নাম্বার দিতে বাধ্য সেইটুকু যেন লিখে আসতে পারো, সেটা হয়ে যাবে। আর অবশ্যই ছবি প্র্যাকটিস করবে, ছবিটা অবশ্যই আঁকার চেষ্টা করবে।
আহ এটা পড়লাম। এবার আমরা লাস্টলি আসব অণুচক্রিকা বা থ্রম্বোসাইটে, যেটা আমাদের রক্তকণিকার কি একদম লাস্ট উপাদান ছিল। তো অণুচক্রিকার সংজ্ঞাটা আমরা দেখি। অণুচক্রিকার কোনো স্পেসিফিক সংজ্ঞা আমি দিচ্ছি না। অণুচক্রিকাকে ইংরেজিতে আমরা কি বললাম? প্ল্যাটিলেট। এটার নাম সবাই আসলে মুখে মুখে খুব শুনেছে। তো অণুচক্রিকা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাও কিন্তু মানে গ ঘতে আসে। অণুচক্রিকা গ ঘতে প্রায় সময় আসে। তো এটাও অবশ্যই খুব ভালোভাবে পড়বে। আমি বলেই নিয়েছি প্রথমে যে রক্তকণিকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আবার বলবো না এক কথা বারবার, কিন্তু এগুলো পড়াচ্ছি তো তাই মনে হচ্ছে যে এগুলো সবসময় আসে। এজন্য এগুলো ভালোভাবে দেখবে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। আমরা যদি লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা দেখি, লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা দেহে অস্থিমজ্জা উৎপন্ন হওয়ার পরে যখন সেটা রক্তরসে যায়, রক্তরসে যাওয়ার আগের স্টেপে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়, কিন্তু অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা থাকে। এবং শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে আমরা দেখেছি যে বড় নিউক্লিয়াস থাকে। কিন্তু সরি, অণুচক্রিকা বা থ্রম্বোসাইটের ক্ষেত্রে আমরা দেখছি যে এদের সাইটোপ্লাজমটা দানাদার থাকছে। সাইটোপ্লাজমে বিভিন্ন কোষীয় অঙ্গাণুও থাকছে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকছে, গলগি বস্তু থাকছে, কিন্তু নিউক্লিয়াসটা থাকছে না। অণুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্জন করা বা জমাট বাঁধানোতে সাহায্য করে। এইটা হচ্ছে অণুচক্রিকা সম্পর্কে সব থেকে হাইলাইটেড কথা বা মেইন কথা, যে অণুচক্রিকার প্রধান কাজই হচ্ছে রক্তকে জমাট বাঁধানো, বা যেটাকে আমরা তঞ্জন বলতে পারি। অনেক সময় তঞ্জন দেখে অনেকে ঘাবড়ে যায়, কারণ হয়তোবা ভালোভাবে পড়ে যায় না বই, সেই কারণে হতে পারে। তবে এটা মনে রাখবে, রক্ত তঞ্জন করা বা জমাট বাঁধানো সেম কাজ। যদিও তঞ্জন করানো বা করা প্রসেসটা একটু আলাদা, যেটা তোমাদের এই শ্রেণীতে পড়তে হচ্ছে না। তো তোমরা জাস্ট রক্ত তঞ্জন করা আর জমাট বাঁধানো এইটুকু মনে রাখলেই হবে। এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, প্লাটিলেট অর্থাৎ কি? অণুচক্রিকার ছবি। অণুচক্রিকা, অণুচক্রিকা নানান ধরনের শেপের হতে পারে। এই ছবিটার মধ্যে একরকম দেখা যাচ্ছে, অনেক সময় ওরা শেপ চেঞ্জ করে। আমরা দেখেছিলাম ও কি ডিম্বাকার হতে পারে, গোলাকার হতে পারে, রডের আকারেরও হতে পারে। তো আমি এই ছবিটা দিলাম, তোমরা চাইলে বইয়ের ছবিও আঁকতে পারো, কিংবা তোমরা যদি চাও যে অন্য কোনো ছবি দেখে নিবে সেটাও দেখতে পারো। এরপর আমরা অণুচক্রিকা সম্পর্কে আরেকটু কিছু ইনফরমেশন দেখি, যে যখন কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে। শুরুতে তোমাদেরকে বলেছিলাম, যখন হাতটা কেটে যায়, অর্থাৎ কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়, তখন কি হয়? সেখানকার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে এবং অনিয়মিত আকার ধারণ করে। সক্রিয় হয়ে ওঠে কেন? যখন কোনো জায়গায় কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের কোনো একটা টিস্যু কেটে যাচ্ছে, তখন কি সেখান থেকে রক্ত ঝরছে। এখন ওই রক্তটা যদি ইমিডিয়েট ভাবে জমাট বাঁধা শুরু না করে, তাহলে কিন্তু কি রক্ত পড়েই যাবে এবং একসময় মানুষ মারা পর্যন্ত যাবে। তো সেখানকার অণুচক্রিকাগুলো কি সক্রিয় হয়ে উঠবে এবং অনিয়মিত আকার ধারণ করবে। মানে তখন আর কোনো স্পেসিফিক আকার থাকে না, ওরা বিভিন্ন আকার ধারণ করতে থাকে এবং থ্রোম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থ তৈরি করে। তো অণুচক্রিকা কি করে? ওর আরেকটা নাম ছিল কি? থ্রোম্বোসাইট। তো সে কি করে, যখন কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে, বেসিক্যালি যখন আঘাতপ্রাপ্ত হয় তখনই সেটা কেটে যায়, এবং কেটে যাওয়ার পরে কি সে একটা সক্রিয় হয়ে উঠছে বা জেগে উঠছে এবং একটা যে কোনো আকার ধারণ করে নিচ্ছে এবং থ্রোম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থ তৈরি করা শুরু করছে। এই পদার্থগুলো কি? রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। অর্থাৎ রক্তের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যার নাম হচ্ছে প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনটাকে কি করবে? থ্রোম্বোপ্লাস্টিনটা এই প্রোথ্রম্বিনকে কি করবে? প্রোথ্রম্বিনের সাথে যুক্ত হবে এবং এই প্রোথ্রম্বিনকে কি সে থ্রম্বিনে পরিণত করবে, এবং থ্রম্বিন পরবর্তীকালে কি রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তে তঞ্জন ঘটায়। খুব এলোমেলো মনে হতে পারে, আমি একটু বলি।
বা এখানে দেখাই যে বেসিক্যালি প্রথমে কি হবে, থ্রোম্বোপ্লাস্টিন তৈরি করবে। হ্যাঁ, থ্রোম্বোপ্লাস্টিন প্রথমে তৈরি হয়। থ্রোম্বোপ্লাস্টিন কি করছে, মানে এই যে পদার্থটা আছে থ্রোম্বোপ্লাস্টিন, ওরা কি রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে প্রোথ্রম্বিনকে কি করছে, থ্রোম্বিনে পরিণত করছে। ঠিক আছে, প্রথমে থ্রোম্বোপ্লাস্টিন ছিল, সে কি করছে, এটা রক্তের প্রোটিন, রক্তের প্রোটিন রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে কি করছে, সে থ্রোম্বিনে পরিণত করছে। তারপর কি হলো, সেই থ্রোম্বিনটা আবার পরবর্তীতে কি করছে, রক্তরসের মধ্যে যে প্রোটিন থাকে, আমরা শুরুতেই দেখেছিলাম যে রক্তরসের মধ্যে ফাইব্রিনোজেন নামক একটা প্রোটিন থাকে, তো সে কি করছে, এই প্রোথ্রম্বিন কিসে পরিণত হলো, থ্রোম্বিন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্ট। তোমরা এইভাবে একটু মনে রাখতে পারো যে প্রথমে কি, অণুচক্রিকা কি, কোন একটা জায়গা যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে তখন অণুচক্রিকা কি সক্রিয় হয়ে উঠছে বা জেগে উঠছে, তারপরে সে কি করছে, থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের পদার্থ তৈরি করছে। এই পদার্থগুলো কি করবে, রক্তে প্রোথ্রম্বিন নামক একটা প্রোটিন আছে, সেই তার সাথে যুক্ত হবে বা তাকে কি করবে, থ্রোম্বিনে পরিণত করবে। ঠিক আছে, থ্রোম্বিনে পরিণত করবে। এরপর আমরা কি করবে, এই থ্রোম্বিন কি করছে, রক্তরসের মধ্যে আমরা আগেই দেখেছিলাম যে ফাইব্রিনোজেন নামক একটা প্রোটিন থাকে, সেই ফাইব্রিনোজেন প্রোটিনকে সে কি করছে, ফাইব্রিন জালকে পরিণত করছে। ওই যে থ্রোম্বিন, সেই থ্রোম্বিনটা কি করছে, রক্তের ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে, ফাইব্রিনোজেন কিন্তু একটা প্রোটিন, তো রক্তের আরেকটা প্রোটিন ফাইব্রিনোজেনকে সে ফাইব্রিন জালকে পরিণত করে এবং রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তে তঞ্জন ঘটায়। অর্থাৎ এইটা হচ্ছে একটা স্টেপ, এটা ফার্স্ট স্টেপ। এন্ড সেকেন্ড স্টেপটা হচ্ছে এই থ্রোম্বিন কি করছে, এই যে ফাইব্রিনোজেন প্রোটিনকে কি ফাইব্রিন জালকে পরিণত করছে। এই দুইটা জিনিস যদি দেখো তাহলে এই লাইনটা সম্পর্কে তুমি ক্লিয়ার হবে। আবার বলছি আমি, প্রথমে কোন একটা জায়গা যদি কেটে যায় তখন অণুচক্রিকাটা কি একটা অনিয়মিত আকার ধারণ করবে এবং সে জেগে উঠবে। তারপর সে কি করবে, থ্রোম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থ তৈরি করবে। সেই পদার্থগুলো কি করবে, রক্তে প্রোথ্রম্বিন নামক এক ধরনের প্রোটিন থাকে, তার সাথে যুক্ত হয়ে সেই প্রোটিনটাকে ভেঙে কি থ্রোম্বিনে পরিণত করছে। এরপর সেই থ্রোম্বিনটা কি করছে, রক্তে বা রক্ত রসে যে ফাইব্রিনোজেন নামক একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনের সাথে সে আবার যুক্ত হয়ে ফাইব্রিনোজেনটাকে ভেঙে কি ফাইব্রিন জালকে পরিণত করছে এবং পরিণত করার পর সেই রক্তকে সে জমাট বাঁধিয়ে দিচ্ছে বা রক্তে তঞ্জন ঘটাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তো ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। ফাইব্রিনোজেন থেকে যেহেতু ফাইব্রিন জালকটা তৈরি, তো ফাইব্রিনোজেন কি অলরেডি প্রোটিন, তাহলে ফাইব্রিন জালকটাও কি একটা প্রোটিন, কিন্তু সে একটা অদ্রবণীয় প্রোটিন যা কি দ্রুত সুতার মতো একটা জালিকা প্রস্তুত করতে থাকে এবং এই জালিকার কারণেই কি ক্ষতস্থানে রক্তটা জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ হয়। তো এই ছিল মোটামুটি অণুচক্রিকা সম্পর্কে ইনফরমেশন। আর প্রথমে আমরা অণুচক্রিকার ইনফরমেশন কিছু দেখেছিলাম যে এরা গোলাকার, ডিম্বাকার এই ধরনের হতে পারে। তারপর এদের গড় আয়ু 5 থেকে 10 দিন, অর্থাৎ 5 থেকে 10 দিনের বেশি এরা কি বাঁচে না। তারপরে এদের দেহে কোনো রঞ্জক নাই। এরা অস্থিমজ্জার কি কোষ থেকে বিচ্ছিন্ন কিছু অংশ,
ওই ইনফরমেশন গুলা এবং এই যে ইনফরমেশনটা বেসিক্যালি অনুচক্রিকার রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে এই জিনিসটা। এবং যদি অনুচক্রিকার ছবিটা তোমরা মনে রাখতে পারো তাহলে অনুচক্রিকা থেকে গ এবং ঘতে যে প্রশ্নই আসুক না কেন তোমরা সেটা উত্তর করতে পারবে। এবং পরবর্তী ক্লাসে আমি এইগুলো থেকে স্পেসিফিক আসা কিছু বোর্ড প্রশ্ন যেগুলো বিগত সালে এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি সেগুলো আলোচনা করতাম, সেগুলো আলোচনা এই জন্য করছি না যে যখন তুমি এই যে আমি তোমাদেরকে আজকে যে বেসিক কয়েকটা কথা দেখালাম বা বেসিক কয়েকটা জিনিস দেখালাম এইগুলো সম্পর্কে যদি তোমরা অবগত না থাকো তাহলে আসলে ওই বোর্ড প্রশ্নগুলো যখন আমরা সমাধান করব তখন সেগুলো তোমাদের বুঝতে কিংবা ধরতে সমস্যা হবে। তাই এই জিনিসগুলো সকলেই পড়ে ফেলবে, একবার হলেও এখান থেকে দেখবে এবং বইটা একটু দেখার চেষ্টা করবে, তাহলে আশা করছি সবাই রক্ত নিয়ে যত ধরনের সমস্যা ছিল সেগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।